নমস্কার। স্বল্পকথার গল্পকথক চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজকে পাঠ করব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প দিগদর্শন। গল্প পাঠে আমি হৈমন্তী। শুনতে থাকুন আজকের গল্প। মাঘের সন্ধ্যায় গ্রামের মাথার উপরকার বায়ুস্তরে সাঁঝালো ধোঁয়ার ধূসর আস্তরণ বেশ ভারী হইয়া চাপিয়া বসিয়াছিল। যেন শীত রাত্রির ভয়ে গ্রামটি তাড়াতাড়ি গুটি সুটি পাকাইয়া ভোট কম্বলের ভিতরে ঢুকিয়া পড়িয়াছে। গ্রাম কিন্তু ঘুমায় নাই। ওই সাঁঝালো ধোঁয়ার মতো একটা গুরু ভার দুর্ভাবনা গ্রামের দীনতম প্রজা হইতে জমিদার পর্যন্ত সকলের বুকের ওপর চাপিয়াছিল। জমিদার বৈকুণ্ঠ বাবুকে প্রজারা ভালোবাসিত এবং শ্রদ্ধা করিত, কারণ তিনি দরদি লোক ছিলেন। জমিদারির ভার নায়েব গোমস্তার হাতে তুলিয়া দিয়া নিজে শহরে গিয়া বাস করেন নাই, তাই সকলের মনে আশঙ্কা জাগিতেছিল, না জানি আজিকার রাত্রিটা কেমন কাটিবে। সুদূর সমুদ্র পার হইতে যে সংবাদ আসিবার কথা, তাহা কিরূপ বার্তা বহন করিয়া আনিবে। গ্রামের মাঝখানে জমিদারের প্রকাণ্ড বাড়ির ঘরে ঘরে আলো জ্বলিয়াছে। পরিজন দাস দাসী চারিদিকে ঘুরিয়া বেড়াইতেছে, কিন্তু সকলেই পা টিপিয়া হাঁটিতেছে। কাহারও মুখে কথা নাই। কথা বলিবার একান্ত প্রয়োজন হইলে ফিসফিস করিয়া কথা বলিতেছে, যেন বাড়িতে কোনো মুমূর্ষু রোগী অন্তিম শয্যায় পড়িয়া আছে। একটু শব্দ করিলে তাহার শেষ বিশ্রামে বিঘ্ন ঘটিবে। সদর বৈঠকখানার ফরাসের ওপর জমিদার বৈকুণ্ঠ বাবু তাকিয়ায় কনুই রাখিয়া একাকী বসিয়াছিলেন। সম্মুখে দুইটি কাচের বাতিদানে মোমবাতি জ্বলিতেছিল। গড়গড়া নলটি বাহাতে মুখের কাছে ধরা ছিল, মাঝে মাঝে তাহাতে মৃদু টান দিতেছিলেন। গায়ে একটি জাম রঙের বহরমপুরি বালাপোষ জড়ানো। গৌরবর্ণ দীর্ঘাঙ্গ পুরুষ, বয়স 60-এর কাছাকাছি। মুখে এমন একটি শুদ্ধ সাত্ত্বিক বুদ্ধির দীপ্তি আছে যে দেখিলে বেদোধ্যায়ী ব্রাহ্মণ পণ্ডিত বলিয়া মনে হয়। বৈকুণ্ঠ শান্তভাবেই বসিয়া তামাক টানিতেছিলেন, কিন্তু তাহার বুকের ভিতরটা তোল পার করিতেছিল। যখন প্রতীক্ষা করা ছাড়া আর কোনো কাজ থাকে না, তখন সময় যেন কাটিতে চায় না। কর্মহীন মুহূর্তগুলো পঙ্গুর মতো এক পা করিয়া অগ্রসর হয়। আজ রাত্রি 8টার মধ্যে বিলাতি তার আসিয়া পৌঁছিবার কথা। বৈকুণ্ঠ তাহার ছোট নায়েব প্রফুল্লকে সন্ধ্যার পূর্বেই ডাকঘরে পাঠাইয়াছেন, কিন্তু 6 ক্রোশ দূরে মহকুমার শহরে টেলিগ্রাফ অফিস, সুতরাং 9টার পূর্বে কোনো ক্রমেই সংবাদ পাওয়া সম্ভব নয়। প্রফুল্ল অবশ্য বাইসাইকেলে গিয়াছে। বৈকুণ্ঠ দরজার মাথার ওপর প্রাচীন ঘড়িটার দিকে তাকাইলেন। 6:30। এখনো 2.5 ঘন্টা দেরি। সময়কে হাত দিয়া ঠেলিয়া দেওয়া যায় না। 10 বছর ধরিয়া জমিদার বৈকুণ্ঠ বাবু একটি মামলা লড়িতেছেন। মামুলি মামলা নয়, একেবারে জমিদারি সত্ত্বাধিকার লইয়া বিবাদ। জিতিলে সর্বস্ব বজায় থাকিবে, হারিলে পথে দাঁড়াইতে হইবে। 10 বৎসর এই মোকদ্দমা স্তরে স্তরে ঊর্ধ্বতর আদালতে উঠিয়া শেষে একেবারে চরম আদালত বিলাতের প্রিভি কাউন্সিলে পৌঁছিয়াছে। সেখানে কয়েক মাস শুনানি চলিবার পর আজ রায় বাহির হইবার দিন। বৈকুণ্ঠের জীবনে এক মহাসন্ধিক্ষণ আসন্ন হইয়াছে। তিনি যেমন আছেন তেমনই থাকিবেন, অথবা পথের ভিখারি হইবেন, তাহা আজ চরমভাবে নিষ্পন্ন হইয়া যাইবে। অন্দরের ঠাকুর ঘরে গৃহদেবতার শীতল ভোগের ঘণ্টি বাজিল। বৈকুণ্ঠ হাতের নল নামাইয়া রাখিয়া চক্ষু মুদিত করিয়া ইষ্ট দেবতাকে স্মরণ করিলেন। আজি কি তাহার শেষ পূজা? কাল প্রভাতে কি তাহার গৃহদেবতার পূজার অধিকার থাকিবে না? অন্য যজমান আসিয়া পূজা করিবে?
দীর্ঘশ্বাস দমন করিয়া বৈকুণ্ঠ আবার ঘড়ির দিকে তাকাইলেন। 6:35। মাত্র 5 মিনিট কাটিয়াছে। আর তো সহ্য হয় না। মাসের পর মাস তিনি নীরবে শান্ত মুখে প্রতীক্ষা করিয়াছেন, কিন্তু আজ যখন সময় একেবারে আসন্ন হইয়াছে, তখন আর তাহার মন ধৈর্য মানিতেছে না। অসহ্য এই সংশয়। এর চেয়ে যা হোক একটা কিছু হইয়া যাক। গত কয়েক মাস ধরিয়া যে প্রলোভনটি তিনি অতি যত্নে দমন করিয়া রাখিয়াছিলেন, তাহা আবার তাহার মনের মধ্যে মাথা তুলিল। দেখাই যাক না, অদূর ভবিষ্যৎ এখনই তো বর্তমানে পরিণত হইবে, তবে আর ইতস্তত করিয়া কি লাভ? সংশয়ের যন্ত্রণা ক্রমেই অসহ্য হইয়া উঠিতেছে। বালাপোষখানা কাঁধের ওপর টানিয়া লইয়া বৈকুণ্ঠ ডাকিলেন, হরিশ। হরিশ জমিদারির ম্যানেজার, মোটা ধরনের মধ্যবয়স্ক লোক, গায়ের রং কালো, মাথার চুল খোঁচা খোঁচা। গত কয়দিনে দুশ্চিন্তায় দুর্ভাবনায় চোখের কোলে কালি পড়িয়াছে, গালের মাংস ঝুলিয়া পড়িয়াছে। হরিশ দ্বারের কাছে আসিয়া দাঁড়াইলেন। উদ্বিগ্ন চক্ষে প্রভুর মুখের পানে চাহিয়া ভাঙা গলায় বলিলেন, কি দাদা? নিজের অজ্ঞাতসারে তাহার গলার স্বর একেবারে বসিয়া গিয়াছে। বৈকুণ্ঠ তাহার পানে চাহিয়া একটু হাসিলেন, সহজ গলায় বলিলেন, এসো, এক বাজি রঙে বসা যাক। হরিশের কালিমালিপ্ত চোখে ভয়ের ছায়া পড়িল। তিনি বলিয়া উঠিলেন, না না দাদা, কাজ নেই, আর তো ঘণ্টা 2। বৈকুণ্ঠ বলিলেন, তাই তো বলছি, এসো খেলা যাক। নিষ্পত্তি যা হওয়ার তা তো হয়েই গেছে, তবে আর খবরটা পেতে দেরি করি কেন? এসো। হরিশ আর না বলিতে পারিলেন না। পাশার ছক পাতিয়া দুজনে খেলিতে বসিলেন। প্রভু ভৃত্যের সম্পর্ক সত্ত্বেও বৈকুণ্ঠ ও হরিশের মধ্যে একটা গভীরতর সম্বন্ধ ছিল। দীর্ঘ সংস্রবের ফলে উভয়ে উভয়ের সত্যিকারের পরিচয় পাইয়াছিলেন, এবং সে পরিচয় কেহই নিরাশ হন নাই। তাই জীবনের প্রারম্ভে শুষ্ক বৈষয়িকতার মধ্যে যে সম্বন্ধের সূত্রপাত হইয়াছিল, জীবনের প্রান্তে তাহাই অবিচ্ছেদ্য বন্ধনে পরিণত হইয়াছে। আজ যদি দুর্নিয়তির চক্রান্তে বৈকুণ্ঠকে পথে দাঁড়াইতে হয়, হরিশও তাহার পাশে গিয়া দাঁড়াইবেন, তাহাতে সন্দেহ নাই। পাশা খেলা আরম্ভ হইল। বৈকুণ্ঠের এই পাশা খেলার মধ্যে এক আশ্চর্য রহস্য নিহিত ছিল। ত্রিকালদর্শী জ্যোতির্বিদ যেমন নির্ভুলভাবে ভবিষ্যৎ গণনা করিয়া বলিতে পারেন, বৈকুণ্ঠ তেমনি পাশা খেলার ফলাফলের দ্বারা নিজের ভবিষ্যৎ শুভাশুভ নির্ণয় করিতে পারিতেন। আজিকার কথা নয়, প্রায় 30 বৎসর পূর্বে খেলার ছলেই তিনি এই বিস্ময়কর আবিষ্কার করিয়াছিলেন। তারপর শতবার ইহার পরীক্ষা হইয়া গিয়াছে। পাশার ফলাফল কখনো ব্যর্থ হয় নাই। খেলায় জিতলে বৈকুণ্ঠ বুঝিতেন আগামী সমস্যার শুভ ফল হইবে, হারিলে বুঝিতেন কুফল অনিবার্য। কালক্রমে এই পাশা খেলা তাহার জীবনে দিক দর্শন যন্ত্রের মতো হইয়া দাঁড়াইয়াছিল। ছোট বড় কোনো সমস্যা বা ভবিষ্যৎ সম্বন্ধে সংশয় উপস্থিত হইলেই তিনি হরিশের সহিত রং খেলিতে বসিতেন। রঙের বাজি ব্যর্থ হইত না। বৈকুণ্ঠ নিঃসংশয়ে মনে অমোঘ ভবিষ্যতের পরীক্ষা করিতেন। কিন্তু আজিকার এই জীবন মরণ সমস্যার ফলাফল তিনি এই উপায়ে জানিবার চেষ্টা করেন নাই। বারবার ইচ্ছা হইলেও শেষ পর্যন্ত ভয় পিছাইয়া গিয়াছিলেন। কি জানি কি ফল দেখা দিবে। যদি সত্যই মোকদ্দমায় হারিতে হয়, আগে হইতে জানিয়া দুর্বিষহ মানসিক যন্ত্রণা দীর্ঘ করিয়া লাভ কি? এতদিন এই বলিয়া মনকে বুঝাইয়াছিলেন, কিন্তু এখন আর পারিলেন না। খেলিতে বসিলেন। খেলার সময় বৈকুণ্ঠ ও হরিশের মধ্যে একটা অকথিত বোঝাপড়া ছিল। হরিশ ইচ্ছা করিয়া হারিবার চেষ্টা করিবেন না। দুজনেই ভালো খেলোয়াড়। দেখিতে দেখিতে তাহারা খেলায় মগ্ন হইয়া গেলেন।
রাত্রি ৮টার সময় খেলা শেষ হইল। বৈকুণ্ঠ হারিলেন। হরিশ কিছুক্ষণ বুদ্ধিভ্রষ্টের মতো বসিয়া রহিলেন, তারপর চোখে কাপড় দিয়া উঠিয়া গেলেন। বৈকুণ্ঠের মুখখানা পাথরের মতো হইয়া গিয়াছিল। তিনি আবার গড়গড়ার নল হাতে লইয়া তাকিয়া ঠেস দিয়া বসিলেন। যাক, তাহার ভাগ্যবিধাতা ইহাই তাহার জন্য সযত্নে সঞ্চিত করিয়া রাখিয়াছিলেন। সারা জীবন ঐশ্বর্য ও মর্যাদার মধ্যে কাটাইয়া বৃদ্ধ বয়সে রিক্ত নিঃস্ব বেশে স্ত্রী পুত্রের হাত ধরিয়া পথে দাঁড়াইতে হইবে। নিরাসক্ত সংসার চাহিয়া দেখিবে, নির্মম শত্রু হাততালি দিয়া হাসিবে। উদরের অন্ন যাহার জন্য জীবনে কখনো ভাবেন নাই, তাহারাই কথা একাগ্র হইয়া ভাবিতে হইবে। স্ত্রী পুত্র পৌত্রের ক্ষুদিত মুখ দেখিতে হইবে। ইহার চেয়ে কি মৃত্যু ভালো নয়? মর্মান্তিক চিন্তার তিক্ত সমুদ্রে বৈকুণ্ঠ ডুবিয়া গিয়াছিলেন। সময়ের প্রতি লক্ষ্য ছিল না। হঠাৎ দ্বারের কাছে একটা শব্দ শুনিয়া তিনি চোখ তুলিলেন। দ্বারের কাছে দাঁড়াইয়া হরিশ প্রবল উত্তেজনায় হাঁপাইতেছেন। চক্ষু যেন ঠিকরাইয়া বাহির হইয়া আসিতেছে। হাতে বাদামি রঙের একটা খাম। অসংবৃত কণ্ঠে তিনি বলিয়া উঠিলেন, দাদা, তার। বৈকুণ্ঠ করুণ নেত্রে হরিশের পানে তাকাইলেন। নিজের দুঃখ ছাপাইয়া হরিশের জন্য তাহার বুকের ভেতরটা টন টন করিয়া উঠিল। বেচারা, তাহার সঙ্গে সঙ্গে সেও ডুবিল। গলার স্বর সংযত করিয়া তিনি বলিলেন, তুমি খুলে পড়ো। না না, আপনি খুলুন দাদা। হরিশ স্খলিত পদে আসিয়া বৈকুণ্ঠের পাশে দাঁড়াইলেন। প্রফুল্ল বলছে, পোস্টমাস্টার নাকি মিষ্টি খেতে চেয়েছে, বলেছে আমরা জিতেছি। বৈকুণ্ঠের চক্ষু দপ করিয়া জ্বলিয়া উঠিয়া আবার নিভিয়া গেল। তিনি খাম ছিঁড়িতে ছিঁড়িতে শুষ্ক স্বরে বলিলেন, পাগল, প্রফুল্ল ভুল শুনেছে। টেলিগ্রাম বাহির করিয়া পড়িলেন। লেখা রহিয়াছে, আন্তরিক অভিনন্দন, আপনি মোকদ্দমা জিতিয়াছেন। বৈকুণ্ঠের চারিদিকে পৃথিবীটা একবার ঘুরিয়া উঠিল। তিনি সংজ্ঞা হারাইয়া তাকিয়ার উপর এলাইয়া পড়িলেন। সানাই বাজিতেছে, ঢাক ঢোল বাজিতেছে। জমিদার বাড়ি আপাদ মস্তক আলোক মালায় ঝলমল করিতেছে। প্রজারা দলে দলে আসিয়া বাড়ির সম্মুখে দাঁড়াইয়া সংকীর্তন করিতেছে, নাচিতেছে, তরজা গাহিতেছে। অন্দরে মেয়েরা শীত ভুলিয়া হোলি খেলা আরম্ভ করিয়া দিয়াছে। রাত্রি শেষ হইতে চলিল, এখনো বিরাম নাই। বৈকুণ্ঠ আবার সুস্থ হইয়াছেন। বৈঠকখানা ঘরে তাকিয়া হেলান দিয়া নল হাতে বসিয়াছেন। তাহার হাতটা এখনো একটু একটু কাঁপিতেছে। অমানসিক চেষ্টার পর দুস্তর নদী পার হইয়া সাঁতারু যেমন বেলাভূমির ওপর লুটাইয়া পড়ে, তারপর আবার সার্থকতা তৃপ্তিতে তাহার অন্তর ভরিয়া উঠিতে থাকে, বৈকুণ্ঠের দেহ মনও তেমনি অসীম তৃপ্তিতে ক্রমশ ভরিয়া উঠিতেছে। ঠাকুর মুখ রাখিয়াছেন। ঠাকুর, ঠাকুর, ঠাকুর। চারিদিকে উৎসব কোলাহল, প্রিয়জনের মুখে হাসি। কিন্তু তবু এই পরিপূর্ণ সফলতার মধ্যেও বৈকুণ্ঠের জীবনের একটি নিভৃত কোণ যেন সহসা খালি হইয়া গিয়াছে। পাশা খেলার ফল ব্যর্থ হইয়াছে, আর পাশা খেলার ওপর নির্ভর করিয়া ভবিষ্যৎ সম্বন্ধে স্থির নিশ্চয় হওয়া চলিবে না। কাণ্ডারি দিক দর্শন যন্ত্র হঠাৎ বানচাল হইয়া গিয়াছে। বৈকুণ্ঠের মনে হইল, আজিকার এই পরম পরিপূর্ণ আনন্দের দিনে একটি আজীবনের বন্ধু তাহাকে ছাড়িয়া চলিয়া গিয়াছে। আজকের গল্প দিক দর্শন এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন, আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে
শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও একটি নতুন গল্পের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।